2006-07 দাঁড়িয়ে কেউ ভাবতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উৎপাতটা কেউই মেনে নিতে পারে। সচ্চা তৃণমূল বাদ দিয়ে গদ্দার তৃণমূলের সংখ্যাটা বেড়ে গেছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য অনেককে স্যাক্রিফাইস করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কন্টিনিউ যখন দল ছাড়ছে লোক, তখন নিজেদের দিকে তো আয়নাটা দেখা উচিত যে কেন ছাড়ছে। বাট ইট ইজ নট এট অল আ পলিটিক্যাল কন্টেন্ট যে কে মমতা ব্যানার্জির মতো শাড়ি পরতো এখন ডিম্পল কাবাডিয়ার মতো ড্রেস পরছে, এইটা দিস ক্যানট বি আ ডিসকাশন ইন পলিটিক্স। যেই দলটা ফুচকা খাওয়ার দল ছিল, যে দলটা মুড়ি চানাচুরের দল ছিল, সেই দলটা রাতারাতি ক্যাফেটেরিয়ার দল হয়ে গেল। যেই দলটায় আপনি গিয়ে সরাসরি নেত্রীর কাছে পৌঁছে যেতে পারতেন, নেত্রী আপনার মায়ের মতো আপনার দিদির মতো ছিল, সেটা হয়ে গেল বসের মতো। একদিকে রাজ্য অন্যদিকে দেশ, এক ঝাঁক বিধায়ক এবং এক ঝাঁক সাংসদ, তারা দল বদলে কোথাও অন্য একটা ব্লক তৈরি আর কোথাও অন্য দলেই নাম লেখানো। এই পরিস্থিতিতে তৃণমূল কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তৃণমূলের অস্তিত্ব নিয়ে কি সংকট দেখা দিচ্ছে, এই নিয়ে আলোচনার জন্য আজকে হাজির হয়েছি তৃণমূলের প্রাক্তন নেতা কোহিনুর মজুমদারের সঙ্গে। কোহিনুর, বেঙ্গল পলিটিক্স তোমাকে স্বাগত। অভিষেক সেনগুপ্ত। আচ্ছা, একটা জিনিস তুমি প্রথমে বলো, সেটা হচ্ছে যে এই যে বিরল যে পরিস্থিতিটা তৈরি হতো, যে একটা একঝাঁক মানে 20 জন সাংসদ চলে গেলেন একটা নতুন দলে, এটা কি কোথাও এক্সপেকটেশনের কোনো রকম ধ্যান ধারণার মধ্যে ছিল কোথাও? আমি যতটুকু পড়াশোনা করেছি 1962-র পর, দেখুন 2006 থেকে 10 পর্যন্ত বাংলা একটা টার্ময়েল ছিল। মাওবাদী আক্রমণ, পাহাড়ে বন, পাহাড় স্তব্ধ, হ্যাঁ, এরকম টানা ধর্মঘট, আন্দোলন, খুন পর্যন্ত হয়েছে। একের পর এক লাশ পাওয়া যাচ্ছিল। 4-5টা জেলা কার্যত, মানে আপনি ধরে নিন প্রায় গোটা 50টা ব্লক সরকারের আওতায় ছিল না। কিন্তু এই সরকার গঠন, বিধায়কদের মন পরিবর্তন, মত পরিবর্তন, আইডিওলজি পরিবর্তনে 1962-র ওই পিরিয়ডটা পর বোধহয় বাংলায় উল্টো করলে 2026, তার আগে হয়নি। মানে আমরা জীবদ্দশা এরকম দেখিনি যে এই স্প্যান অফ টাইমে তৃণমূল কংগ্রেসের মতো দল, সে 20 জন সাংসদ এবং 20 জন সাংসদ অফ হেট্রোজিনিয়াস ক্যারেক্টার। আমি আবার বলছি যে এটা যদি গুলিয়ে ফেলা হবে শিন্ডের উদ্ধব ঠাকরের সঙ্গে, শিন্ডের একটা বেসিক আইডিওলজিক্যাল ডিফারেন্স হচ্ছিল। শিবসেনা লম্বা অ্যালায়েন্স ছিল, বিজেপি একটু হিন্দুত্ববাদী ঘেঁষা পার্টি, সেখানে দাঁড়িয়ে উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হবে বলে কংগ্রেসের সমর্থন নিয়ে এর সাথে কংগ্রেসের সঙ্গে সেকুলার অর্গানাইজেশনদের সঙ্গে কাজ করতে একটু অস্বস্তি, অসুবিধা শিব সৈনিকদের হতেই পারত। কিন্তু এটা তো হেট্রোজিনিয়াস কন্টেন্ট। বাপি হালদার আর দেব, পার্থ ভৌমিকার রচনা, জগদীশ বাসুনিয়া, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, এদের রাজনৈতিক অভিজ্ঞতা, রাজনৈতিক টেস্ট বা এদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আলাদা। এই গোটা আলাদা যাদের ক্যারেক্টার আছে, তাদের আলাদা রাজনৈতিক চরিত্র আছে, এইগুলোকে একজোট করে এক জায়গায় খাড়া করে এরকম এত কম সময়ের মধ্যে তৃণমূল থেকে ভাঙিয়ে অন্য দলে নিয়ে যাওয়া, এবং খুব ট্যাক্টফুলি, যে বিজেপিতেও জয়েন হলো না, আবার তৃণমূলের ব্লক তৈরি করলো না। কারণ কি, তৃণমূলের যখনই ব্লক তৈরি করতে যাবে তখন আর স্পিকারের প্রেরোগেটিভ হবে না, তখন নির্বাচন কমিশনের প্রেরোগেটিভে চলে যাবে। কিন্তু যখন আমি 20 জন ছেড়ে অন্য দলে যাচ্ছি, স্বাভাবিক আমার 2/3 মেজরিটি থাকলে আমার ডিফেকশন ল কাজে দেবে না। তৃণমূল ছেড়ে এনসিপিআই এর মতো দল, এনসিপিআই নামে কেউ শোনেনি, এটা সত্যি বিরল। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একজন রাজনীতির শিক্ষার্থী হয়ে এই ব্যাপারটা যে খুব একটা বোধগম্য করে ফেলতে পেরেছি বা কেউই করে ফেলতে পেরেছে এমনটা কিন্তু না। তুমি যা বললে যে তুমি রাজনীতির অত্যন্ত মানে খুব নিবিড় শিক্ষার্থী, আর কি, সেই অ্যাঙ্গেল থেকে তোমাকে একটা প্রশ্ন আমি করছি। সেটা হচ্ছে যে এই যে ধরো কাকলি ঘোষ দস্তিদার অনেক আগে থেকেই একটা বিপ্লব শুরু করেছিলেন, ক্ষোভ বিক্ষোভের কথা জানাচ্ছিলেন, কিন্তু যখন সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন প্রকাশ্যে এলেন তখন বলা হচ্ছিল যে আসলে তিনি পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করছিলেন। তোমার কি তাই মনে হয়? না, আমার কিন্তু বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না, কারণ কি, উত্তর কলকাতার রাজনৈতিক সমীকরণে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায় দুজন একেবারেই আলাদা মেরু। এখন তো শুনছি সুদীপ বন্দ্যোপাধ্যায় মন্ত্রী হবেন, শোনা যাচ্ছে তাই। কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় মন্ত্রী, রাজ্যে তাপস রায় মন্ত্রী,
এবং আমি যদি সব ঠিকঠাক ধরে নিই, এনডিএ পার্টনার উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় এনসিপিআই প্রার্থী এবং তাপস রায় তার জন্য প্রচার করছেন তার একজন বিধায়ক হিসেবে, বা বিধায়ক তহবিলের থেকে টাকা নিয়ে তাপস রায় মানিকতলা বিধানসভা কেন্দ্রে উন্নয়ন করছেন এবং পাশাপাশি দাঁড়িয়ে মঞ্চে একে অপরের প্রশংসা করছেন এনডিএ পার্টনার হিসাবে, এর দৃশ্য দেখতে পাবো। বা উল্টো দিকে ধরুন, ব্যারাকপুরের মোড়ে অর্জুন সিংহ, কৌস্তব বাগচি এবং পার্থ ভৌমিক একসাথে মিটিং করছেন, এনডিএর কোনো একটি প্রোগ্রামে একসাথে পার্টিসিপেট করছেন, বা নোয়াপাড়া, জগদ্দল, ভাটপাড়া পৌরসভার সামনে কাকিনাড়ার মোড়ে সুদীপ্ত, অর্জুন সিং, পবন সিং, কৌস্তব বাগচির সঙ্গে পার্থ ভৌমিক একসাথে মিটিং করছে, বা নিশীথ প্রামাণিক আর জগদীশ বাসু নিয়ে একসাথে মিটিং করছে, এইগুলো দেখতে পাবো। এটা তো মানে স্বপ্নে কল্পনা কেউ এখনো করে উঠতে পারেনি। দেখুন, অনেক কিছুই রাজনীতিতে করা যায় না। 2006-7 দাঁড়িয়ে কেউ ভাবতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। 2024 লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর কেউ ভাবতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় 2026 হেরে যাবে। কিন্তু ইট ওয়াজ আ স্প্যান অফ 2 years, 3 years, 4 years। কিন্তু এই স্প্যান অফ 3 to 4 days যে পার্থ ভৌমিক এবং অর্জুন সিং একে অপরের মুখ দেখতেন না, সেটা এখন তারা দেখবে এবং একসাথে থাকবেন। এই জিনিসটা দেখা যাবে, এটা রাজনীতিতে নিশ্চিত বিরল দৃশ্য। মানে এই দোস্তি যে সিচুয়েশন বা যে সার্কামস্ট্যান্সেস যেটা তৈরি হলো, তোমার কি মনে হয় এটার কারণটা কি? মানে কোথাও কি এই 20 জনের অন্যত্র কোনো ব্যথা আছে যে কারণে? না, আপনি বেসিক্যালি ব্যাপারটা কি জানেন তো, মানে আপনি আবার বললেন যে হেট্রোজেনিয়াস ক্যারেক্টার। ধরুন, আপনি পার্থ ভৌমিকের বিরুদ্ধে কোনো অভিযোগ বার করে, মানে না হলে মানে ব্যাপারটাকে মেলানো যাচ্ছে না। ধরুন, মানে কি কি কমন ডিজিজ হতে পারে? ইডিসিবিআই, বাড়ি ঘর ঢুকতে দেবো না, আবার রাজনৈতিক পোর্টফোলিও পাবে না। এদের মধ্যে অনেকে আছে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, আবার অনেকে আছে ফার্স্ট টাইমার ইন পলিটিক্স। রচনা ব্যানার্জি, এর কি অভিযোগ আছে? আবার রচনা ব্যানার্জি তিনি কি খুব উৎসাহিত যে সরকার যে 2029-এ উনি প্রার্থী হবেন বা উনি নির্বাচন করবেন, বা উনি ওনার দেব তো রাজনীতি ছেড়ে দিতে চাইছেন, তাই তো বলেছেন উনি। হ্যাঁ, তো সেখানে গিয়ে তার কি কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন থাকতে পারে যে তিনি আবার হবে? আমার মনে হচ্ছে না যে কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন বা ইডিসিবিআই ভয়। দেখুন, একটা দিক তো ঠিক যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উৎপাতটা কেউই মেনে নিতে পারেনি। আচ্ছা, কেউ পারেনি। যখন আমি প্রথম বলেছিলাম তখন লোকে আমাকে বেঈমান গদ্দার বলেছে। আজকে দেখা গেছে তৃণমূল কংগ্রেসে ভালো তৃণমূল বা কি বলে সাচ্চা তৃণমূল বাদ দিয়ে গদ্দার তৃণমূলের সংখ্যাটা বেড়ে গেছে। এবং এরা তো কাউকে আমি টিকিট দিইনি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রতীক জেন এদের টিকিট দিয়েছে, আর কেউ না। আপনি তো ববি হাকিমের কমিটমেন্ট কোয়েশ্চেন করতে পারবেন না, আপনি মালা রায়ের কমিটমেন্ট কোয়েশ্চেন করতে পারছেন। আচ্ছা করুন, মালা রায় অনেক পরে ঢুকেছেন ইয়েতে, অসিত মালেরা অনেক পরে ঢুকেছে। শতাব্দী রায়, she was an MP at the most crisis time, and when 2009 থেকে crisis time 2009 থেকে সাংসদ, এবং ফিল্ম জগতে তখন তিনি কার্যত টপ পজিশনে আছেন, একেবারে তিনি প্রার্থী হয়েছেন এবং তিনি জিতে এসেছেন এবং ভালো ক্যান্ডিডেট হারিয়ে এসেছেন, শতাব্দী রায়। তো এরা তো দীর্ঘদিনের তৃণমূলের ওল্ড ব্যাটালিয়ন। কাকুলি ঘোষ দস্তিদার 40-45 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতিতে আছে, তিনি বেরিয়ে এসেছেন। আবার আপনি সায়নী ঘোষকে নিয়ে প্রশ্ন করতে পারেন যে সায়নী ঘোষ হয়তো 2-3 দিন এসেছে, কিন্তু শতাব্দী রায় বা কাকুলি ঘোষ দস্তিদার তো ভেরি ওল্ড পার্লামেন্টারিয়ান, ভেটারান পার্লামেন্টারিয়ান। সুদীপ বন্দ্যোপাধ্যায় ভেটারান পার্লামেন্টারিয়ান, এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য অনেককে স্যাক্রিফাইস করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এরা কেন বেরিয়ে গেল? এরা তো বিরোধী ফেস করেছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় তো বিরোধী ফেস করেছে, কাকুলি ঘোষ দস্তিদার বিরোধী ফেস করেছে, একাধিকবার নির্বাচনে দাঁড়িয়েছেন, হেরেছেন। ডায়মন্ড হারবার লোকসভায় নির্বাচনে দাঁড়িয়ে বাথরুমে ব্যালট পাওয়া নিয়ে আমরা অনেক ইতিহাস শুনেছি। তিনি হঠাৎ করে সরকারেই থাকতে হবে এরকম পরিকল্পনা হঠাৎ করে নেওয়া, এবং কিপিং ইন ক্রাইসিস, যে তিনি টিকিট পাবেন কিনা, তিনি জিতবেন কিনা, আমার মনে হয় না যে এর পেছনে ইডি, সিবিআই
বা এরকম ভয়ের কারণ আছে, দের শুড বি এ ডিফারেন্ট আইডিওলজিক্যাল রিজন, যেটা আমার মনে হয় অন্তত তৃণমূল কংগ্রেসকে খুঁজে বার করা উচিত। আমরা সবসময় একজনেরই দোষ দেখি, কিন্তু কন্টিনিউ যখন দল ছাড়ছে লোক, তখন নিজেদের দিকে তো আয়নাটা দেখা উচিত যে কেন ছাড়ছে। এরা নতুন একটা দলে জয়েন করেছেন ঠিকই, কিন্তু একই সঙ্গে তো এও বলছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় যেমন নিজেই বলেছেন আর কি, যে প্রতীক এবং অন্যান্য বিষয়ের জন্য তারাও আইনি পথে যেতে পারেন, তারা দাবি করবেন টরবেন। তবে আমি আবার বলি, আইনটা জানতে হবে। আমি ওই আইনটা জানার জন্যই এই প্রশ্নটা তোমায় করলাম আর কি। আইনটা হচ্ছে পার্লামেন্টারি পার্টিজ আন্ডার দি রুলিং অফ স্পিকার। আমি সংসদীয় দল কিভাবে থাকবে সেটা স্পিকারের প্রেরোগেটিভ। স্পিকার বলে দেবেন যে তোমার সংখ্যাটা কি, এবং স্পিকার সংখ্যাটা বাঁচবেন, আমি সেটা কোর্টে চ্যালেঞ্জ করতে পারি, দ্যাট আই ক্যান ডু। আগে যেত না, এখন যায়। কিন্তু স্পিকারের প্রাইমারি প্রেরোগেটিভ হচ্ছে স্পিকারের, যে স্পিকার ইজ দি কাস্টোডিয়ান অফ দি হাউস, হি উইল ডিসাইড যে তোমার পরিষদীয় দলে হচ্ছে কি। ধরুন আজকে শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী, তিনি কি করে মুখ্যমন্ত্রী হলেন? প্রসেসটা কি? তিনি জিতলেন। বিজেপির যে 208 জন বিধায়ক আছেন, ওনাকে বাদ দিয়ে বাকি 207 জন, তারা এখন বিজেপি উপর থেকে হাইকমান্ড থেকে হুইপ করে দিয়েছে, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু তারা ডিসাইড করেছেন, রেজলিউশন করেছেন যে আমাদের পরিষদীয় দলনেতার নাম শুভেন্দু অধিকারী, এবং শুভেন্দু অধিকারী হাউসের লার্জেস্ট পলিটিক্যাল পার্টির পার্লামেন্টারি হেড, পার্লামেন্টারি লিডার বা লেজিসলেটিভ লিডার যাকে বলে, স্যার ন্যাচারালি হি ইজ দি চিফ মিনিস্টার। এবার স্পিকার ক্যান ডিসাইড যে আমি রেজলিউশন বই দেখতে চাই যে 208 জনের মধ্যে কত সংখ্যক বিধায়কের সমর্থন আছে, এন্ড স্পিকার ক্যান ডিসাইড যে আমার এই গোটা হাউসে শুভেন্দু অধিকারী কনফিডেন্স আছে কিনা। এটা কিন্তু বাইরের কেউ লোক, মমতা ব্যানার্জি বা অমিত শাহ বলে দেবে না যে শুভেন্দু অধিকারীর কনফিডেন্স হাউসে আছে কিনা, উইথ শুভেন্দু অধিকারী হ্যাজ টু প্রুভ অন দি ফ্লোর। অন দি আদার হ্যান্ড, অপোজিশনে যদি পরিষদীয় দলের বেশিরভাগ লোক সশরীরে থেকে বলে যে আমার শরীরটা জাল হয়েছে, আমি অরিজিনালি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আমার পরিষদীয় দলনেতা হিসেবে দেখতে চাই, এবং ন্যাচারালি অপোজিশন পার্টির তিনি লিডার অফ দি অপোজিশন হবেন, এবং সেটা স্পিকার ডিসাইড করবে। নাও কাট টু সিম্বল, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজকে পরিষদীয় দলনেতা হবে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সিম্বল পাবেন, স্পিকার কি বলে দেবে যে তুমি সিম্বলটা ওকে দিয়ে দাও, তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় টিকিট ডিস্ট্রিবিউশন করবে আগামী নির্বাচন? দ্য আনসার ইজ নো। এর ডিসাইডিং ফ্যাক্টর পার্টি ফান্ডের ক্ষেত্রে কি হবে? সব, আচ্ছা, যে পার্টি ফান্ড, সেটাও তো আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট ডিসক্লোজ করেছে, ইলেকট্রাল বন্ড যেটি জানতে হবে। এই পার্টি ফান্ড, পার্টি হুইপ মানে পার্টির বাইরে হুইপ, এর টোটালটা ডেমোক্রেটিক প্রসেস হয়, এবং তার একটা পার্টি কনস্টিটিউশন আছে। আপনাকে দলের সংবিধান জমা দিয়ে আপনাকে ডিক্লেয়ার করতে হবে যে আপনি সংবিধানের সব তথ্য, সব আপনার ভিত্তি, সব মৌলিক স্তম্ভ আপনি মানছেন, আপনি একটা রাজনৈতিক দলের অ্যাপ্লাই করছেন। ইউ উইল হ্যাভ টু সাবমিট দি কনস্টিটিউশন টু দি ইলেকশন কমিশন। এবার আপনি অ্যাপিল করলেন যে ইলেকশন কমিশন আমাকে প্রতীক দাও। কংগ্রেসের ক্ষেত্রে হয়েছিল নীলম সঞ্জীবা রেড্ডির ইলেকশনের সময়, প্রেসিডেন্সিয়াল ইলেকশনের সময়, তখন ইন্দিরা গান্ধী এবং সিন্ডিকেট কামরাজেরাও বলেছিল আমাকে প্রতীক দাও। তখন নির্বাচন কমিশন কনস্টিটিউশন ঘেটে এই রুলিং দিয়েছিল যে পুরনো প্রতীক আমি কাউকে দেব না, একটা কংগ্রেস আর থাকবে, একটা কংগ্রেস আই থাকবে, ভাগ থাকবে, পরবর্তীকালে মার্চ হবে। কংগ্রেস আই এর যে সিম্বল ছিল সেটাই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এখন সিম্বল হয়ে। শিবসেনার ক্ষেত্রে, শিন্ডে এবং উদ্ধব ঠাকরের ক্ষেত্রে কি হয়েছিল, নির্বাচন কমিশন তাদের কনস্টিটিউশন দেখে বলেছিল যে কখনো কোনো পলিটিক্যাল পার্টির কনস্টিটিউশন হতে পারে না যে বালা সাহেব ঠাকরের ছেলেই নেতা, এটা কোনো পলিটিক্যাল পার্টির কনস্টিটিউশন হতে পারে না। সেক্ষেত্রে দিস কনস্টিটিউশন ইজ নট ভ্যালিড। তাহলে কি, তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে পার্লামেন্টারি পার্টির যে সংখ্যা বেশি যাদের, সিন্স আমার পার্টির ফরম্যাটে, পার্টির যে ফ্রেমওয়ার্ক, সে ফ্রেমওয়ার্কটা যেটা সেট আপ করা হয়েছে, ইট ইজ ইনভ্যালিড, ইট ইজ আনকনস্টিটিউশনাল। তাই জন্য শিবসেনার ক্ষেত্রে সিন্ডের যেহেতু পার্লামেন্টারি পার্টি হেভি ছিল, মেজরিটি ছিল, তাকে প্রতীক দিয়ে দেওয়া হলো। এক্ষেত্রে যদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই নির্বাচন কমিশনের কাছে অ্যাপিল করে যে আমাকে সিম্বল এবং আমার পার্টির মালিকানা দেওয়া হোক, তখন নির্বাচন কমিশন তৃণমূলের যে ইয়ে দেখবে, আপনার কনস্টিটিউশন দেখবে,
সেই কনস্টিটিউশন অনুযায়ী কে অরিজিনাল লিডার আছে। হুম। যদি সে কনস্টিটিউশন ডেমোক্রেটিক্যালি কনস্টিটিউশনাল হয়, হুম, সেই সংবিধান যদি ভারতের সংবিধানের সঙ্গে তার কোনো বৈপরত্য না থাকে, হুম, তাহলে এবং সেখানে যদি দেখা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় 3 বছরে নির্বাচিত হয়ে এসছে হুম, চেয়ারপারসন হিসেবে এবং তারপর চেয়ারপারসন হিসেবে তিনি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, হুম, তাহলে তৃণমূল কংগ্রেসের কাছেই সিম্বলটা থাকবে। বেশ। এই যদি কেউ ভেবে নিচ্ছে যে আমার বেশি পার্লামেন্টারি পার্টি হয়ে গেছে, সব বিধায়করা চলে গেলেও মমতা ব্যানার্জির কাছে থাকবে। হুম, এরপর ঋতব্রতরা যদি কোনো সিম্বল অ্যাপ্লাই করে হুম, যে আমাকে আলাদা এখান থেকে ফ্যাকশন কাটুক, এটা পুরোপুরি নির্বাচন কমিশনের প্রেরোগেটিভ। সাবজেক্ট ইট ইজ অ্যাডমিসিবল অ্যাট কোর্ট। কোর্টে হাইকোর্টে গিয়ে আপনি মামলা করতে পারেন। আচ্ছা। এই হচ্ছে প্রতীক এবং পয়সা কড়ি এবং পার্টির মালিকানা হুম, কেন্দ্রিক সমস্যা। হুম, এবার পার্টির সিম্বল আলাদা ব্লক, হুম, এটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে, এটা করতে পারে না। হুম, এটা স্পিকারের প্রেরোগেটিভই নয় যে আমি কোনো পার্টিতে জেতা সিম্বলকে হুম। আলাদা ব্লক দিতে পারি। হুম, আমি পরিষদীয় দল আইডেন্টিফাই করতে পারি যে এটা পরিষদীয় দল, হুম, হুম, কিন্তু আলাদা ব্লক আমি আইডেন্টিফাই করতে পারি না যে তুমি আলাদা ও আলাদা। হুম, স্পিকার অফ ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি কি বলেছে, এটাই তৃণমূল। আই এম কনসিডারিং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অ্যাজ দি তৃণমূল কংগ্রেস লিডার। হুম, ক্লিয়ার? হুম, কাকুলি ঘোষ দস্তিদার and others 20 MPs হুম, তারা যখন এনডিএ কে সমর্থন করবে, তারা কিন্তু পার্টি হুইপটা ব্রেক করবে, হুম, হুম, তাহলে তারা পার্টিতে থাকতে পারবে না, হুম, তাহলে তারা নির্দল হতে হবে, হুম। অরেন্স কোনো পলিটিক্যাল পার্টিতে একসাথে থাকতে হবে, যে কোনো এনসিপি যে কোনো এনসিপি। নির্দল হলে কি আর ফার্দার ডিফেকশনটা আপনি অ্যালাউ করতে পারবেন। বুঝতে পারি। ধরুন আপনার 20 জন বিধায়ক হয়ে গেল, 20 জনের মধ্যে 4 জন বললে আমি আবার তৃণমূলে চলে যাবো, হুম, যেতে পারবো। এখন 20 জনের মধ্যে যদি মনে করে কেউ যে আমি 3 জন তৃণমূলে ফিরে যাবো, হুম। আর হবে না, আবার তাকে এখান থেকে 3/4 ভাঙতে হবে, এই 2/3 ভাঙতে হবে। আচ্ছা, দিস ইজ দি রুল। আচ্ছা। একটা জিনিস সেটা হচ্ছে যে এই আজকে সন্ধ্যের খবর, সেটা হচ্ছে কাকুলি ঘোষ দস্তিদার মানে রাজ্যসভায় স্পিকারের কাছে একটা চিঠি দিয়েছেন এবং সেখানে বলেছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহিলাদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছেন, তাকে বহিষ্কার করা হোক। পার্লামেন্টে এথিক্স কমিটি আছে, এথিক্স কমিটি পার্লামেন্টে দেখবে, হাউস দেখবে। হুম, যে এথিক্স কমিটি মহুয়া মৈত্রকে সাসপেন্ড করেছিল, সেই এথিক্স কমিটি ডিসাইড করবে। হুম, আগেন সেটা অ্যাডমিসিবল এট কোর্ট। হুম, সেই এথিক্স কমিটি হুম, ঠিক কি ভুল হুম, সেটা স্পিকারকে উনি জমা দেবেন, স্পিকার এটা এথিক্স কমিটিকে বলবে, এথিক্স কমিটিটা দেখবে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদৌ কোনো সেক্সিস্ট বা মেল শমিনিস্ট কোনো মন্তব্য করেছেন কিনা, বা ডিফেমিং অফ উইমেন, হুম, আউটরেজিং দি ফেম অফ উইমেন, হুম, এটা কোথাও করেছেন কিনা। হুম, যদি করে থাকেন তাহলে এথিক্স কমিটি তার সিদ্ধান্ত নেবেন, মালিক তারা। হুম। একটা জিনিস আমাকে তুমি বলো, তোমাদের অলমোস্ট একই জেনারেশন, সেই কারণে আমি তোমাকে জিজ্ঞেস করছি। সেটা হচ্ছে যে এই সায়নী ঘোষ, তিনি যুবর দায়িত্বে ছিলেন, তিনি যাদবপুর থেকে জিতলেন, সাংসদ হলেন, কিন্তু মানে তাকে কার্যত তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রেপ্লিকা হিসেবেও ভাবা হতো, মানে এটা আমি বিশ্বাস একরকম করি না। একরকম ওই শাড়ি পরে সাদা। আমিও এরকম অনেক লিডার দিকে দেখেছি, আমিও নিজে হয়তো অনেকের অনুকরণ হয়ে যায়, হুম, ভাল লাগতেই পারে আমার। কেউ শাহরুখ খানের মতো ড্রেস করে, কেউ সালমান খানের মতো হাতে ব্যান্ডটা পরে, হুম, কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হাওয়াই চটি পরতে পছন্দ করে, কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো গলায় একটা মাফলার দেয়া, শীত গ্রীষ্ম বর্ষা একটা মাফলার দেয়া পছন্দ করে, স্কার্ফ পরা পছন্দ করে। আমার মনে হয় না যে একটা পলিটিক্যাল ব্যক্তি হুম, কি পরে, কিরকম মানে কি হাওয়াই চটি পরছে না স্নিকার্স পরছে, এই নিয়ে মন্তব্য করা, চর্চা করা, এটা পেজ 3 তে আলোচনা হতে পারে, পেজ 1 এর ক্ষেত্রে এটা কখনোই হতে পারে না, না। কিন্তু এই যে বদলটা, মানে অল অফ আ এটা সাডেন। হতে পারে না, এটা হতে পারে না। ইট মে ইট মে হিট ইউর আইস, হুম, বাট ইট ইজ নট এট অল আ পলিটিক্যাল কন্টেন্ট। যে কে মমতা ব্যানার্জির মতো শাড়ি পরতো, এখন ডিম্পল কাবাডিয়ার মতো ড্রেস পরছে, হুম। এইটা দিস ক্যানট বি আ ডিসকাশন ইন পলিটিক্স। আজকে তৃণমূলের এই এই যে ওভারঅল পুরো ব্যাপারটা, যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, এটা পেছনে কি এক এবং অন্যতম কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়? মানতে হবে। মানে কি কারণে তুমি আমি বলছো? আমি আমি এটা তো আগে প্রথম তো আমি বলেছিলাম, তারপর তো দেখলাম, সাসপেন্ড হলে তুমি যে তারপর দেখলাম সবাই এটা বললো, আবার দেখলাম গোটা দলটাই ওর জন্য ভেঙে গেল। আমি কিন্তু প্রথম দিন বলেছিলাম যে এটা আমার একার কথা না, মানে এটা আরো ভালো করে তৃণমূল। বলে কাছের ঘরে তুমি প্রথম ঠিক বেড়েছিলে। হয়তো তাই, এত ইতিহাস যদি কোনদিন লেখা হয় যে আমার নামই লেখা থাকবে কোনো একটা কাজে। কিন্তু এটা তো ঠিক হুম, যে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে সে দল করেছিলেন 2006 সালে, যারা দেখেছিলেন যে একজন ভদ্রমহিলা একদম কি বলবো,
খুব কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে বলছে কেওড়ার মতো করে আমাকে মারছে, আমি এ করছি, হাতে সংবিধান নিয়ে লড়াই করার চেষ্টা করছে, মাত্র 6 জন, সামনে 500 পুলিশ, তাও কিছু করছে না, তাও মারছে, ধরছে, আবার ফিরে চলে আসছে। এই যে একটা আনঅ্যাডজাস্টেড, কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, হুম সেই লড়াই, এটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছে, এটাকেই অ্যাট্রাক্ট করেছিল সে সময়ের যুবরা, সে সময় যারা ছাত্ররা ছিলেন এটাই অ্যাট্রাক্টেড হয়েছিলেন। হুম কিন্তু ওই হয় না, ছোটবেলায় আপনি দুটো ঝুটিওয়ালা স্কুলে দেখা মেয়ের সঙ্গে প্রেমে পড়লেন, হুম সে মেয়ে খুব ক্যাজুয়াল, রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, এ করছে, সে করছে, 20 বছর পর সেই মেয়েটা হঠাৎ করে বড়লোক টড়লোক হয়ে গেল, হঠাৎ করে বড় চাকরি পেয়ে গেল, তারপর আপনার সঙ্গে ক্যাফেটেরিয়া বাদ দিয়ে আর কোথাও যাচ্ছে না। তৃণমূলের ক্ষেত্রে সেরকমই হয়ে গেছিল। যে দলটা ফুচকা খাওয়ার দল ছিল, যে দলটা মুড়ি চানাচুরের দল ছিল, সেই দলটা রাতারাতি ক্যাফেটেরিয়ার দল হয়ে গেল। যে দলটা একটা টেলিফোনের দল ছিল, সে দলটা ইমেলের দল হয়ে গেল। হুম যেই দলটায় আপনি গিয়ে সরাসরি নেত্রীর কাছে পৌঁছে যেতে পারতেন, নেত্রী আপনার মায়ের মতো, আপনার দিদির মতো ছিল, হুম সেটা হয়ে গেল বসের মতো। হুম যেটা আপনি সরাসরি নেত্রী বা নেত্রীর পরের পাইপলাইন দিয়ে সবার সঙ্গে গল্পের মাধ্যমে নিজের ক্ষোভ বিক্ষোভ কথা বলতে পারতেন। আপনি কখনো খারাপ হতেন, কখনো ভালো হতেন, কিন্তু তৃণমূলটা নিজের মতো করে বিশ্বাস করতেন, হুম এবং মমতা ব্যানার্জিকেই নেত্রী মানতেন। হঠাৎ করে দেখা গেল যে না, মমতা ব্যানার্জি ঠিক নেত্রী নয়, মমতা ব্যানার্জি এখন অচল, নতুন তৃণমূল অভিষেক, তার মতো করে তাকে যদি ঠিক করে পুজো করা যায়, তাকে যদি তার মন্ত্র তন্ত্র, তার কিনা অর্ঘ্য ঠিক করে না, নৈবেদ্য ঠিক করে সাজানো না যায়, তাহলে দেয়ার ফর কনসেন্ট্রেশন, প্রথমত তো ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে গেল তৃণমূলে। হুম যে আগে যে ক্যারেক্টার ছিল, সে ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে গেল। তারপর কর্মীদের মধ্যে যে একে অপরের প্রতি ভালোবাসা, যে আন্তরিকতা, সেটা লস্ট হলো। এবং মোর ওভার করাপ্টেড লোকজন, হুম যারা অর্থের বিনিময়ে নেতা হচ্ছিল বলে অভিযোগ, হুম তাদের দেখাই গেল যে আইপ্যাক এত সার্ভে করলো, খারাপ লোকদের, এত খারাপ লোককে বাদ দিল, তারপর দেখা গেল পাটের খেতে, পৌর প্রধানের পাটের খেতে 2.5 কোটি টাকা পাওয়া যাচ্ছে। হুম হুম তার মানেই ঝোল ছিল, সার্ভেতে ঝোল ছিল। হুম এর ফলে তৃণমূলের ক্যারেক্টারটা পরিবর্তন। আগে যে তৃণমূল ছিল, সব নেতা কর্মী একসাথে মিলে ওয়াননেস থাকত। হুম আজকে যদি আপনি সিদ্ধান্ত নেওয়ার জায়গায় না থাকেন, আপনি যদি দলের তৃতীয় শ্রেণীর, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর ব্যক্তি হয়ে যান, তাহলে আপনার দলের প্রতি যে কমিটমেন্ট থাকে, হুম সেই কমিটমেন্টটা সাবকনসিয়াসলি লো হয়ে যায়। সেটা হয়েছে অনেকটা। তলার স্তরের দুর্নীতি অনেক বৃদ্ধি পেয়েছে। যে দুর্নীতি আইপ্যাক এবং আমার জেনারেল সেক্রেটারি আটকানোর কথা ছিল, আজকে তো শুনতে পাচ্ছি সেই জেনারেল সেক্রেটারি নাকি দুর্নীতির কাণ্ডারি। হুম তো এই যে গত 5-7 দিনের হিসেব ধরলে একাধিক মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হয়েছে এবং তার জন্য কখনো সিআইডি ডাকছে, কখনো ইডি ডাকছে। তো এই পরিস্থিতিতে আপনার কি মনে হয় যে কোথাও যে আহ, অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো গ্রেপ্তার হয়ে যেতে পারেন বা সেরকম দিকে পরিস্থিতি যাচ্ছে? হতে পারে, ইট ইজ অন ল, কিন্তু আমার মনে হয় না শুভেন্দু অধিকারী উইল অ্যারেস্ট অভিষেক ব্যানার্জি। কেন মনে হয় না এটা? সব থেকে ভালো করে জানে যে যতক্ষণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সশরীরে আছে, হুম ততক্ষণ তৃণমূল কংগ্রেসের কোনো উন্নয়ন নেই। আচ্ছা মানে ওকে তৃণমূল কংগ্রেস যদি বাইরে রেখে দেয়, তবেই তৃণমূল কংগ্রেসের পতন হবে। ও যদি তৃণমূল কংগ্রেস থেকে দূরে থাকে, হুম তাহলে তৃণমূল কংগ্রেস একটু বেটার পজিশনে যেতে পারে। কিন্তু আচ্ছা। ও যতক্ষণ তৃণমূল কংগ্রেসের নেতাগিরি করবে, ততক্ষণ তৃণমূল কংগ্রেসটা উঠে যাবে। আচ্ছা মানে মানে ও একাই কাঁপিয়ে উঠিয়ে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস, আচ্ছা ওকে জেলে নিয়ে তৃণমূল কংগ্রেসের উপকার হয়ে যাবে। আচ্ছা ওকে যদি জেলে পড়ে, তাহলে সব থেকে বেশি উপকার তৃণমূল কংগ্রেসের হবে, হুম যে দলটা আবার দাঁড়াবে। আচ্ছা, এটা সারা পৃথিবী বুঝতে পারছে যে মানে অ্যাকর্ডিং টু আমি আপনার প্রশ্ন বুঝে গেছি। এটা এটা আমার মমতা খুব বন্দ্যোপাধ্যায় ইন্টারেস্টিং কেন- লেগেছিল প্রিয়দর্শিনী হাকিমের একটা পোস্ট, হুম যে কৌরবদের পতনের কারণ হুম ধৃতরাষ্ট্রের অন্ধ স্নেহ তুচ্ছতা। হুম আমার দ্যাট ইমপ্লাইজ দি বেস্ট হুম সিচুয়েশনটাকে, এই সিচুয়েশনটাকে, এই শব্দ বন্ধটাই ইমপ্লাই করে সবচেয়ে ভালো। কিন্তু এই অপত্য স্নেহ যদি তাই ধরি, তো সেটাই যে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিয়ারের ক্ষেত্রে তো একটা বড় একটা প্রাচীর হয়ে উঠছে তো। এবং এটা তো মানে নট, ইটস নট ওয়ান ডে, হুম। রোম ওয়াজ নট বিল্ট ইন হুম। ওয়ান ডে, এটা তো ঘটছে। আপনি ভাবুন না, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সবাই চলে গেছে, কে রয়ে আছে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি বলেছে? মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। কে হুম। বলেছে? আজকে অভিষেক বলছে যে কল্যাণ ব্যানার্জি আমাকে বকতেই পারে, হুম সেদিন তো বলেন। আমাকে জন্মাতে দেখেছেন। সেদিন তো ওর চানা পোনা তিনাঙ্কুর রাস্তায় নেমে বলেছে, হুম। মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে।
এই ববিদা হুম, ওয়ান ম্যান ওয়ান পোস্ট রাতারাতি। হুম, দলের অ্যাডমিটেড বা দলের অ্যাফিলিয়েটেড কোনো কমেন্ট, কোনো নীতি ছিল? ওয়ান ম্যান ওয়ান পোস্ট। হুম, হঠাৎ করে অভিষেক বললো ওয়ান ম্যান ওয়ান পোস্ট হবে তৃণমূলে। আপনি পৃথিবীতে কোনো দল শুনেছেন যে তার পেরেন্ট অর্গানাইজেশন আর ফ্রন্টাল অর্গানাইজেশনের মধ্যে পঞ্চায়েত নির্বাচনের লড়াই হচ্ছে? তৃণমূলে হয়েছে, যুব বনাম মাদা 2018 সালে হুম, হুম, হয়েছে। আরজিকর মুভমেন্ট হচ্ছে, সরকার টলমল। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকজনরা কোথায়? যে ডাক্তাররা আন্দোলনের নেতৃত্ব দিল সে ডাক্তাররা পরের দিন সেবাশ্রয় চলে গেল। হেলথ সিস্টেম নিয়ে প্রশ্ন চিহ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় করে স্বাস্থ্য উন্নতি দেখাচ্ছে। এটা বোঝা যায় না যে সরকারকে কালিমা লিপ্ত করার চেষ্টা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করার চেষ্টা করেছে? মানে কোথাও কি মুখ্যমন্ত্রী হওয়ার বাসনা পোষণ করছিলেন? 100%, আচ্ছা, 100%। এবং চাইছিলেন যে যাতে এবার মমতা ব্যানার্জি রিটায়ার হয় এবং হুম। লোকজন দিয়ে বলছিল না যে আগামীকে হোয়াট ইজ আগামীকে মানতে, হু ইজ আগামী? অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী, এই তো আগামীর রেজাল্ট। হুম, যারা সেদিন তৃণমূলে বলেছিল, পোস্ট করেছিল, আজকে অনেকে তারা পাল্টি খেয়েছে। আমি হুম, আর নতুন করে ফ্রন্ট খুলে তাদের অপমান করতে চাই না। হুম, তারা তো সেদিন বলেছিল আগামী 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 আগামী, তুমি আগামীর সূর্য। হুম, আরজিকর আন্দোলনের সময় আগামী আগামী কারা বলেছিল? কল্যাণ ব্যানার্জির বেলায় মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে, কে বলেছিল? হু ইজ আগামী? অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী। সে আগামী লোডশেডিং। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ হয়, হুম। এই ভবিষ্যৎ যে কোনো রাতের, অমাবস্যার রাতের থেকেও বেশি অন্ধকার। ধরো যদি পরিস্থিতি এরকমই থাকে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যে কজন রয়ে গিয়েছেন তারা যদি থেকে যান, এই তৃণমূল আর ঘুরে দাঁড়ানো সম্ভব? অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এই অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকে, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়েরও ক্যারেক্টার প্রচুর চেঞ্জ হয়েছে। হুম, 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 তাই তো বলেন। তিনি যৌবনে রাজনীতি করতে গিয়ে অনেক এমন কাজ করেছেন যেটা পরবর্তীকালে তিনি করেননি। হুম, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ক্যারেক্টার চেঞ্জ হয় হুম, তাহলে হবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আজও আমি নেতা আমার লোক এবং আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো, হুম, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আমাকে প্রতিষ্ঠান হিসাবে সম্মানিত করবে লোকজন হুম, উইথ নো রিজন, হুম, এবং এটা না ভেবে করলে নেয়। এবং না করলে সেটাকে খানিকটা বাই ফোর্সও করাতে হয়। বাই ফোর্স না করিয়ে বাদ, সাইড লাইন। এক্সাম্পল, আমি 2 বছর টিভিতে নেই, হুম, তাহলে তৃণমূল কংগ্রেসের এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু। দেখুন তৃণমূল কংগ্রেস তো আলাদা করে কোনো সিপিএম বিজেপির মতো পার্টি নয়। হুম, হুম, তৃণমূল মানে মমতা, মমতা মানে তৃণমূল, হুম, এটা সবাই জানে। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলে, তার মৃত্যুর পর হুম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই যারা এখন তৃণমূল আছে সবাই তৃণমূল হয়ে লড়বে। হুম, তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার বায়োডাটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সংগ্রাম লিখিয়ে আনতে হবে। তিনি যদি লেখাতে পারেন নিশ্চয়ই তিনি নেতা হবেন। হুম, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তার বায়োডাটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ওজন নেই। হুম, সেই ওজন যদি তৈরি হয়, তিনি যদি সেই আন্দোলন করে ওঠেন। হুম। অরূপদা টালিগঞ্জ থেকে হারলেন, কিন্তু অরূপদা তো তোমার খুব ঘনিষ্ঠ লোক, মানে কার্যত তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে। হ্যাঁ, এটা নিয়ে কোনো দ্বিধা নেই, এটা কোনো অস্বীকার করার জায়গা নেই। অরূপ বিশ্বাস আমার রাজনৈতিক গুরু। হুম, তিনি আমাকে হাতে ধরে রাজনীতি শিখিয়েছেন হুম, এবং আমি তার সঙ্গে থাকতাম বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পছন্দ হতো না, আমি স্যাক্রিফাইসড হয়েছি। হুম, এটা তিনিও জানতেন, আমিও জানি। দিস ইজ আ ভেরি লাউড, বোল্ড এন্ড ক্লিয়ার। হুম, এতে কোনো দ্বিধাবোধ নেই। হুম, আমি যদি 80 বছর বয়সে মারা যাই, হুম, আমার রাজনৈতিক রং যদি কোনো পরিবর্তন হয়, তাহলেও আমি কোনোদিন এটা অস্বীকার করতে পারবো না। যেমন শঙ্কর ঘোষ কোনোদিন অস্বীকার করতে পারবেন না তার রাজনৈতিক গুরু অশোক ভট্টাচার্য, তেমনি আমি কোনোদিন অস্বীকার করতে পারবো না যে আমাকে হাতে ধরে ঘর থেকে তুলে এনে রাজনীতি করার স্পেস দিয়েছে, জায়গা দিয়েছে যে ভদ্রলোক, তার নাম অরূপ বিশ্বাস। কিন্তু মেসি কাণ্ডে অরূপদা বারবার দেখো, আমি খুব ফ্র্যাঙ্কলি একটা কথা বলছি, এটা ঠিক যে মানুষের কাছে এটা প্রচার হয়েছে, এটা নিয়ে আমি অনেক ভিডিও করেছি, বলেওছি। আমার এটা ব্যক্তিগত মতামত নয় যে শুধুমাত্র অরূপ বিশ্বাসের জন্য, শুধুমাত্র, আই রিপিট, মেক ইট ভেরি ক্লিয়ার, শুধুমাত্র অরূপ বিশ্বাসের জন্য মেসি ইভেন্ট খারাপ হয়েছে। ওখানে এত লোক, মাঠের মধ্যে ক্যানোপি, টিকিট কারা বিক্রি করেছিল, দেয়ার আর থাউজেন্ডস অফ কোয়েশ্চেন্স। বাট আমি এটাও কোনোদিন ইতিহাসে লেখা থাকবে
যে কোনো পুরুষ ফুটবলারকে এক পুরুষ জনপ্রতিনিধি জড়িয়ে ধরার জন্য জেল খেটেছেন। এটা রাজনীতিতে, এটা বাংলার ইতিহাসে এটাও যদি কোনো লেখা হয় তাহলে লেখা হবে। আচ্ছা, কোহিনূর একটা জিনিস বলো, মানে তুমি তো দল থেকে সাসপেন্ডেড, আমি জানি না মানে তোমাকে কত বছর সাসপেন্ড করা হয়, যেরকম কিছু? 6 বছর। 6। আচ্ছা আমি আর কিছু কমন লেটার, শুধু আচ্ছা নামটা আর ঠিকানা আলাদা। আচ্ছা আচ্ছা। তো তোমাকে 6 বছর সাসপেন্ড কমন সফট কপি। বুঝতে পেরেছি। ফলে তৃণমূল তোমার কাছে প্রাক্তন এই মুহূর্তে। হুম। হ্যাঁ, তো তুমি সামনের দিকে তাকাতে গিয়ে তুমি কি ভাবছো? আরে বাপরে বাপ, বাংলার রাজনীতিতে হুম। এখন যা হচ্ছে হুম সেটাকে অনুধাবন করাটাই তো বোঝা যাচ্ছে না। হুম ধরুন শুভেন্দু অধিকারী, হুম তিনি বিরোধীতে যে অ্যাগ্রেসিভ ছিলেন, হুম মানে একদম দুষ্টু লোক, মন্দ লোক, খারাপ লোক, শাসক হয়ে তিনি বিদ্যাসাগরের মতো উদার। হুম আমি দেখছি কর্পোরেশনের প্রোগ্রাম, ববিদা মালাদি সামনে বসে আছে, পেছনে বিজেপির কাউন্সিলররা বসে, হুম মানে তিনি উদার, হুম। তিনি সবাইকে অ্যালাউ করছেন। কিন্তু এটা তো একটা গুড জেস্টার, হ্যাঁ। 100% গুড জেস্টার, হুম 110% গুড জেস্টার। আমি দেখছি তারা দুদিন আগে তৃণমূল করতো, হুম তারা আজকে তৃণমূলের বিপক্ষে। হুম তো বর্তমানে বস বাংলার রাজনীতি হুম বোঝা খুব মুশকিল, এবং আমি এমন কোনো সিদ্ধান্ত নিতে চাই না হুম। যার পরবর্তীকালে আমি উত্তর দিতে পারবো না। আচ্ছা। কারণ আমি এতদিন রাজনৈতিক যা সিদ্ধান্ত নিয়েছি হুম আমি তার উত্তর দিয়েছি, এবং খুব কম এরকম সিদ্ধান্ত হয়েছে যেটা আমি বলেছি আমি ভুল করেছি। আমি জিজ্ঞেস করলাম যে তৃণমূল করা ভুল? নো, মাই ইমোশনস, হুম মাই আইডিওলজি পারমিটেড টু ডু তৃণমূল। হুম সে সময় সিপিএম এর অত্যাচার, এরকম খোলা মঞ্চে, আমার তখন চেহারা এরকম ছিল, মারলে মরেই যেতাম, নাক ব্যাকা, এখনো আমার নাকটা ব্যাকা, ছোটবেলার ছবিতে নাক ব্যাকা নেই, আমার নাক ব্যাকা। কিন্তু তা সত্ত্বেও আমি তৃণমূল, কোনোদিন এই ডিসিশনটাকে আফসোস করি না। হুম তাই আমি এমন কোনো সিদ্ধান্ত নেব না হুম যে সিদ্ধান্ত হুম আমি পরে উত্তর দিতে পারবো না, আমার কাছে, হুম আপনাদের কাছে, মানুষের কাছে, এবং যে অত্যন্ত যৎসামান্য ছেলেপুলে আছে যারা আমাকে ফলো করে, আমাকে বিশ্বাস করে, হুম তাদের কাছে আমি উত্তর দিতে পারবো না এমন কোনো সিদ্ধান্ত আমি নেব না। হুম। সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো আসেনি। আচ্ছা। এখনো আমি দেখতে চাই বাংলার রাজনীতি কিরকম। এক হচ্ছে নতুন সরকার, তারা কি কাজ করছে, তারা কতটা ভালো কাজ করছে, এই সময় বলার কিছু নেই। হুম যদি তৃণমূলে আমি থাকতাম, তাহলে তৃণমূল যদি আমাকে রাখতো, তাহলে তৃণমূলের প্রতি একটা কমিটমেন্ট থাকতো। হুম ন্যাচারালি তৃণমূল কংগ্রেস গত 2 বছর ধরে আমাকে সাইডলাইন করেছে, এবং আবার বললাম তো, স্রেফ অরূপ বিশ্বাসের নির্বাচন, এই নির্বাচনে আপনি আমাকে দেখেননি অন্য কোনো প্রার্থীর হয়ে বিশাল রাজ্য জুড়ে প্রচার করতে, যেগুলো পূর্বে দেখেছি। হুম হুম হুম। আমাকে অ্যালাউই করা হয়নি। আমি একটা বিধানসভায় প্রচারে ছিলাম, হুম করেছি, হেরেছি। হারের কারণ অনেক পর্যালোচনা করার জায়গা আছে। আমার দৃঢ় বিশ্বাস অরূপ বিশ্বাস এই হারের যোগ্য নয়। হুম হেরেছেন দলগত কারণে, হুম সিম্বলে হেরেছেন। হুম অরূপ বিশ্বাস as a প্রার্থী হারেনি, হুম সিম্বলে হেরেছেন। হুম। আমার কাছে তৃণমূল কংগ্রেস যেহেতু আমাকে তাড়িয়ে দিয়েছে, আমার কোনো মানে ফার্দার সিম্বলে হেরেছেন মানে আপনি মানে কোথাও কি তুমি এটা বলতে চাইছো মানে পাপিয়া অধিকারী দাঁড়িয়েছিলেন উল্টো দিকে, মানে কোথাও মানে সেটা খুব একটা ফ্যাক্টর হয়নি? এটা এভরিবডি নোজ। হুম। অরূপ বিশ্বাসের কাছে পাপিয়া অধিকারী হুম পলিটিক্যাল ওয়েটেজে, হুম পাপিয়া অধিকারী কিন্তু রাজনৈতিক নেত্রী নন, হুম তিনি সিনেমার জগৎ থেকে এসেছেন, আর্টিস্ট এসেছেন। তার কাছ থেকে খুব পলিটিক্যাল ম্যাচিওর স্টেটমেন্ট এক্সপেক্ট করাও সম্ভব নয়, উচিত নয়। হুম তিনি অন্য জগতের মানুষ, এবং রাজনীতিতে এই কালচারটা এককালে কংগ্রেস এনেছে, তারপর সিপিএম এনেছে, হুম এবং তারপর তো তৃণমূল কংগ্রেস এটাকে বিস্তৃত করছে, প্রায় শিল্পের পর্যায়ে নিয়ে চলে গেছে। হুম বিজেপিও এটা করে, হুম এখানেও হয়েছিল, 6000 ভোটে হেরেছে। হুম অরূপ বিশ্বাস গত 20 বছরে টালিগঞ্জের কোনো উন্নয়ন করেনি, এটা আমার বিশ্বাস নয়। হুম কিন্তু সিম্বলে একটা হার হয়েছে। প্রচুর এরকম প্রার্থী যাদের যাদবপুরে হুম দূর দূর অব্দি ভাবেনি কেউ পলিটিক্যাল কম্পোজিশনে তৃণমূল বিজেপি ওখানে জিতবে, সিপিএম জিততে পারে, হুম কিন্তু জিতেছে, মানুষ ভোট দিয়েছে। আমার তৃণমূল কংগ্রেসের কাছে আমার প্রাক্তন সহকর্মীদের সঙ্গে আমার কথা হয়, হুম তাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। তারা মাঝে মাঝে আমার থেকে উপদেশ নেন, তারা মাঝে মাঝে আমার সঙ্গে আলোচনা করেন। আমি তাদের পুরাতন দিনের দাদা, ভাই, বন্ধু হিসাবে উপদেশ দিই। হুম কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের প্রতি কমিটমেন্ট আমার কার্যত নেই। হুম যে তৃণমূলে এখনো সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা তো নেই। কিন্তু হুম আমি খুব ক্লিয়ার করে বলছি,
সিদ্ধান্ত আমি এমন নেব হুম যে আমি তো রাজনীতি করব না এমন হুম না। হুম হুম সিদ্ধান্ত আমি এমন নেব যে সিদ্ধান্তের উত্তর হুম আগামী দিন আমি ঠিক যেভাবে কেটে কেটে আপনাকে এখন উত্তর দিতে পারছি হুম সেরকমই আমি দিতে পারি, আমার কোনো স্ক্যামারিং না হয় হুম। বা আমার কোনো ঢোক গিলতে না হয়। এই কার্যত শব্দ তুমি একটু আগে ব্যবহার করলে, যে আমি তৃণমূলের সঙ্গে আর কার্যত জড়িত নই। তুমি তার আগে একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি পরিস্থিতি বদলায়, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লড়াকু ব্যাপারটাকে যদি তার সিভিতে দেখুন, নিয়ে আসতে পারেন। আমি বুঝে গেছি আপনার প্রশ্ন। তৃণমূল কংগ্রেস, তুমি আই ওয়াজ ইমোশনালি অ্যাটাচড উইথ না না, তৃণমূল কংগ্রেস। তুমি কি তৃণমূলে ফিরতে পারো সেক্ষেত্রে যদি কোনো আমি সময়- আবার বলছি যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমি 20 বছর অ্যাটাচ ছিলাম, তো হুম। মেকানিক্যালি অ্যাটাচ নয়। হুম যে আজকে আপনার মোবাইলে একটা এয়ারটেলের সিম ছিল, ওটা আপনি খুলে নিলেন, তারপর একটা জিও সিম লাগালেন, এবং ওই লাগানোর সঙ্গে সঙ্গেই এয়ারটেল সম্পর্কে, তাও এয়ারটেলের 2-3টে অ্যাপ বেঁচে থাকে আপনার ফোনে। হুম হুম কিন্তু আমি তো সেই সিম কার্ড নই। হুম আমি তৃণমূল কংগ্রেসটা সর্বৈব ইমোশনালি, সেন্টিমেন্টালি, হৃদয় অন্তর থেকে করেছি, হুম নিখাত করেছি। হুম সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের প্রতি হুম আমার একটা সহানুভূতি, একটা ব্যথা, একটা বেদনা, একটা সহমর্মিতা আজও আছে। কোথাও তৃণমূল কংগ্রেসের কোনো সাধারণ কর্মী ঘরছাড়া হলে, মার খেলে আমার খারাপ লাগছে, আমার কষ্ট হচ্ছে। হুম তৃণমূল কংগ্রেসটা রাতারাতি যে উঠে যাচ্ছে, এটা দেখেও যে আমি খুব উদ্বেলিত, আনন্দিত, উচ্ছ্বসিত এমনটা নয়। আচ্ছা কিন্তু আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেস আমাকে নিলম্বিত করেছে, হুম আমাকে সাসপেন্ড করেছে। হুম তাই তৃণমূল কংগ্রেসের প্রতি, হ্যাঁ, ম্যাটেরিয়ালি আমার কোনো কমিটমেন্ট নেই, কিন্তু 20 বছর হুম আদ্যপান্ত রন্ধে রন্ধে জড়িয়ে থাকা একটা সম্পর্ক হুম 20 দিনে হঠাৎ করেই শিকড় তুলে ফেলা সম্ভব না। গিলিগিলি গা ভ্যানিশ হুম। ম্যাজিক হয়ে যায় হুম। না। সেক্ষেত্রে দাঁড়িয়ে অবচেতন মনে তৃণমূল কংগ্রেসের বদলে আমি বলে দিচ্ছি আমরা, হুম তৃণমূল কংগ্রেসের সরকার বলতে গিয়ে বলে দিচ্ছি আমার সরকার। হুম এটা অবচেতন মনে আমি বলে দিচ্ছি হচ্ছে, এটা অবচেতন মনে হচ্ছে, সাবকনশিয়াস মাইন্ডে হচ্ছে। হুম একটা মজার প্রশ্ন দিয়ে শেষ করব, সেটা হচ্ছে যে এটা আমরা টিভিতে তোমাদের যখন কোনো ডিবেট হয় এটা আমরা দেখি এবং খুব এনজয় করি, এই কারণে তোমাকে এই প্রশ্নটা করছি। সেটা হচ্ছে যে শতরূপের সঙ্গে তোমার যে একটা এই যে অম্ল মধুর সম্পর্ক, হ্যাঁ, এটা আদায় কচকালয় দেখে মনে হয়, হ্যাঁ, কিন্তু খানিকটা তো টিভি চ্যানেলে কাজ করার জন্য তো আমি জানি খানিকটা ভেতরের ব্যাপার স্যাপার, সেই তবুও আমি তোমায় জিজ্ঞেস করছি যে এই ব্যাপারটা কেন হয়, মানে তোমাদের মনে হয় কোথাও যেন একদম একদম নেক টু নেক রয়েছে আর কি। না না, ব্যক্তিগত শতরূপের সঙ্গে তো, ব্যক্তিগত শতরূপকে ধরুন আমার ইচ্ছা হলে যে আমি ইট মারবো, হুম শতরূপের মাথা ফাটিয়ে দেবো, হুম। বা শতরূপকে আমি খাবারের সময় ওই পটি করার ওষুধ জামাল গোটা খাইয়ে দিয়ে ওকে পটি করে, এটা তো নয়। হি ইজ আ হিউম্যান বিং, হুম হি হ্যাজ আ ডিফারেন্ট আইডিওলজি, হুম I have a different ideology. We can question each other, হুম we can criticize each other, but as a human being, হুম I have no enmity with Shatarup or no other people. হুম আমার সঙ্গে আমার প্রাক্তন প্রেমিকার শত্রুতা থাকতে পারে, হুম কিন্তু আমার সঙ্গে কোনো সিপিএম মুখপাত্র কেন শত্রুতা থাকবে? হুম। তার সঙ্গে তো আমার ব্যক্তিগত বন্ধুত্ব, হ্যাঁ, ব্যক্তিগত বন্ধুত্ব আছে। সে তার কোনো ব্যক্তিগত সমস্যা হয়েছে, ধরুন তার কাশি হয়েছে, হুম সে আমার সঙ্গে ডিসকাস করে যে আমার এই কাশি হয়েছে, কোন ডাক্তার দেখাবো ভাই। আমিও তার সঙ্গে ডিসকাস করতে পারি যে আমার এই কম্পিউটারে এই সমস্যাটা হয়েছে, এটা একটু কি করা যায়। হুম। দিস হ্যাপেন্স। হুম এবং এটা তো পলিটিক্যাল ফাইটিং, ধরুন দুটো উকিল যখন ঝগড়া করে, হুম তো কি তারা কি দেবে একে অপরকে গুলি করার জন্য ঝগড়া করে? হুম। তারা তো ওকালতি করে, হুম। তারা তাদের পয়েন্ট রেজ করে, আমরা আমার পয়েন্ট রেজ করি। থ্যাংক ইউ, ভালো থেকো।